সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। আজকে আমাদের ক্লাসে আমাদের সাথে আছেন হচ্ছে স্যার প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম স্যার, ওয়ান অফ দ্য গ্রেট টিচার অফ মেডিসিন। আজকে উনি ক্লাস নেবেন হচ্ছে আইওই ক্রনিক ডিজিজের উপরে। তো আমরা খুব দ্রুতই স্যারের ক্লাসে চলে যাব। তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে যারা কোনো প্রশ্নের উত্তর দিতে চান বা স্যারের কাছে কোনো প্রশ্ন করতে চান একটু হ্যান্ড রেজ করবেন, এবং যাকে বলতে বলবো তিনি একটু বললে আমাদের জন্য সুবিধা হয়, কারণ সবাই একসাথে কথা বললে আমরা বুঝতে পারি না কার কি মতামত আছে আর কি। আমরা এক এক করে সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। স্যার আমরা শুরু করে দিই, আমাদের অনেকক্ষণ সময় চলে গেছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you. Good evening and assalamu alaikum to everybody. Dear viewers, I am Professor Rezaul Karim, Professor of Medicine of Dhaka Medical College. Want to share some knowledge about IOE, interactive oral examination. You will are oriented about it. Actually, the thing is that we want to just take out the knowledge from you. It is in different forms. It could be written exam, it could be OSP, it could be IOE. The thing is that if you know the truth, you can answer all the things. Yeah, but there are some tricks where you need to be oriented. And now I like to share my one scenario that a 42 years old office bearer presented in the medicine OPD for a routine health checkup. His pulse was 76 per minute. Blood pressure is 125/70 millimeter mercury. His baseline investigation showed fasting plasma glucose is 6.5 millimole per liter and HbA1c is 6.3%. Now, first question is, what is your diagnosis? Diagnosis কি হবে, কেউ একজন ভলান্টিয়ার করবেন? কারো যদি উত্তর দিতে আগ্রহ থাকে চাইলে হ্যান্ড রেজ করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্লিজ আনমিউট করে স্যারের আনসার দেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম হোসেন বলেন। স্যার ডায়াগনোসিস মোস্ট লাইকলি প্রি ডায়াবেটিস অথবা আইএফজি বলবো স্যার আমরা। রাইট, এটা প্রি ডায়াবেটিস অথবা আইএফজি দুইটাই বলা যায়, যেহেতু ফাস্টিং ব্লাড গ্লুকোজ আমি দিয়েছি, আইএফজি বলা যায়। So what information you will collect from him to prevent future complication? ভবিষ্যতে তার কি কমপ্লিকেশন হতে পারে এবং সেই জন্য আমি কি ইনফরমেশন নেব? স্যার ইট মে বি গোইং টু ফ্র্যাঙ্ক ডায়াবেটিস মেলিটাস। গুড। সো আমরা পেশেন্টকে ইনফরমেশন কালেক্ট করব স্যার, পেশেন্টের ফ্যামিলি হিস্টরি, পেশেন্টের ওয়েট, পেশেন্টের লাইফস্টাইল, পেশেন্টের মানে ডায়েটারি হ্যাবিটস। গুড। আর মাসকুলার কন্টেন্ট কিনা, ট্রানজিট ইসকিমিক অ্যাটাক হিস্ট্রি আছে কিনা, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ কোনো হিস্ট্রি আছে কিনা। আচ্ছা, আমি কি দিয়েছি যে আপনার কথার সাথে আমার কথার মিল আছে, সেটা হলো বিএমআই। দ্যাট ইজ মানে বিএমআই আমি ঠিক করব, তারপরে অ্যাবাউট আই উইল গেট ইনফরমেশন অ্যাবাউট লাইফস্টাইল, তার কি সিডেন্টারি লাইফস্টাইল না সে অ্যাক্টিভ লাইফ, ফুড হ্যাবিট, তার জাঙ্ক ফুড বা আদার রিচ ফুড খাওয়ার আছে কিনা, অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলিটাস। এই পাঁচটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই আগেটাতে যাই। দেন mention non-pharmacological advice to prevent DM as of recent ADA guideline. আমাদের যে রিসেন্ট ADA গাইডলাইন সে অনুযায়ী এই পেশেন্টের নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কি হবে? স্যার এক নম্বর যে স্যার পেশেন্টকে ডায়েটের মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জ, রেগুলার এক্সারসাইজ at least 150 minutes per week,
আর স্যার হচ্ছে ডায়েটের মধ্যে স্যার আমাদের যে ব্যালেন্স ডায়েট যেটা মেডিটেরিয়ান ডায়েট ওটা অ্যাডভাইস করবো। আর স্যার পেশেন্টকে ওয়েট কমানোর জন্য অ্যাডভাইস করবো স্যার। হ্যাঁ, যেহেতু আহ, সে হলো, এখানে আমি অবশ্য ওয়েট দেই নেই। যদি ওয়েট তার বেশি থাকে তাহলে তার ওয়েট কমাতে হবে, আর যদি ওয়েট স্ট্যান্ডার্ড থাকে তাহলে এটা মেনটেন করবে। এটা হলো আইডিয়া। আচ্ছা, তারপর মেনশন ওয়ান ড্রাগ টু প্রিভেন্ট ডায়াবেটিস মেলাইটাস ইন দিস কেস। স্যার মেটফর্মিন ইউজ করবো স্যার, মেটফর্মিন। Metformin. Very good. What lab test you will suggest to see long-term complication of metformin? একটা পেশেন্ট যদি দীর্ঘদিন মেটফর্মিন পায় তাহলে তার কি সমস্যা হতে পারে, যেটার জন্য আমি আমরা স্যার এখানে লং টার্ম কমপ্লিকেশন মধ্যে স্যার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে স্যার। গুড, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, সেজন্য আমরা ভিটামিন বি12 এটা দেখবো। তাহলে এই হলো উত্তর, যে এটা প্রি ডায়াবেটিক বা আইএফজি, তার বিএমআই, লাইফস্টাইল, ফুড হ্যাবিট, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে কিনা সেগুলো দেখবো। অ্যাডভাইস যেটা করবো যে ওয়েট রিডাকশন অ্যাটলিস্ট 7% যদি সে অবেজ হয়ে থাকে, আর হলো রিডিউসড ক্যালোরি ডায়েট যদি অবেজ হয়ে থাকে, 150 মিনিটস মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ পার উইক। আপনাদের কথা ঠিক আছে। আর হলো সিঙ্গেল ড্রাগ যদি আমাকে দিতে হয় তাহলে আমি মেটফর্মিন দিব, আর মেটফর্মিন দীর্ঘদিন যদি সে খায় তাহলে তার ভিটামিন বি12 লেভেল আমরা দেখব। তো এখানে অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছিলাম যে আমাদের যে অ্যান্সার শিটটা সেটা দেওয়া যায় কিনা। আমি এটা এক্সেল শিটে আলাদা করেছি, সেটা দেখাবো। আর আমাদের কাছে এক্সাম যে ইয়েটা থাকে সেটা আমি পরে বলছি। Now come to station 2. A 65 years old woman admitted with back pain, generalized aches and pains for 2 years, and fractured neck femur 6 months back. On examination, she was moderately anemic 3 days, moderately anemic. 3 days after hospitalization, she developed decreased urine output, dehydration, and disorientation. তাহলে 65 বছরের মহিলা, উনি ব্যাক পেইন ফিল করেছেন এবং জেনারেলাইজড অ্যাকস এন্ড পেইনস ফর 2 ইয়ার্স, এবং তার একটা ফ্র্যাকচার নেক ফিমারের হিস্ট্রি আছে 6 মাস আগে। কেমন? এবং এক্সামিনেশন করে তাকে পাওয়া গেল এনিমিক। তো এইটুক পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে কি দাঁড়ায়? কেউ একজন ভলান্টিয়ার করেন। কেউ আগ্রহ থাকলে সাদ্দাম, আর কেউ? আদারওয়াইজ সাদ্দাম হোসেনকে আবার আমরা দেব। ওকে সাদ্দাম, প্লিজ ক্যারি অন। আনমিউট করে বলেন। On the basis of history, they are miscalculated diagnosis sir, multiple myeloma sir, আমার মনে হচ্ছে স্যার। আচ্ছা, যদি মাল্টিপল মাইলোমা হয় তাহলে 3 days after hospitalization she developed decreased urine output, dehydration and disorientation. তাহলে কি হতে পারে এই 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 অংশটা? স্যার এখানের মধ্যে পেশেন্টের একে ডেভেলপ করে গেছে আর হাইপারক্যালসিমিয়া ডেভেলপ সাথে সামান্তরাল স্যার, হাইপারক্যালসিমিয়া উইথ একে স্যার। একেআই, ভেরি গুড। একেআইটা কেন হলো? স্যার এটা হচ্ছে স্যার পেশেন্ট ব্যাক পেইন নিয়ে আসছে, মোস্ট প্রবাবলি পেশেন্টকে এনএসএড দেওয়া হয়েছে, এইজন্য স্যার নেফ্রোটিক মানে একে ডেভেলপ করার পসিবিলিটি আছে এখানের মধ্যে স্যার। মাল্টিপল মাইলোমা আর কোনো কারণে একেআই হতে পারে কিনা? জি স্যার, দেয়ার ইজ লটস অফ কজ। একটা হচ্ছে স্যার এনএসএড ইনডিউসড ইনফেকশন, আর হচ্ছে স্যার কাস্ট নেফ্রোপ্যাথি, আর হচ্ছে স্যার এই কয়টা বেসিক্যালি কাস্ট নেফ্রোপ্যাথি, মাল্টিপল মাইলোমা। কাস্ট নেফ্রোপ্যাথি আমি মিন করছি। তাহলে ঠিক আছে, এটা মাল্টিপল মাইলোমা। And what other clinical clues you will look for? আর কি ক্লিনিক্যাল ক্লু আপনারা দেখতে চাইবেন? স্যার আমরা এখানে মাল্টিপল মাইলোমাতে স্যার ক্লিনিক্যাল ক্লু মধ্যে স্যার আমরা অ্যানিমিয়া পেতে পারি, প্যানসাইটোপেনিয়া মানে অ্যানিমিয়া স্যার ক্লিনিক্যাল এক্সামিনেশনে, ফিচার অফ ডিহাইড্রেশন পেতে পারি স্যার, প্যানসাইটোপেনিয়ার ফিচার থ্রোম্বোসাইটোপেনিয়ার পারপোরার দিতে পারি। আর স্যার ওই ক্রায়োগোমিক ভাস্কুলারিটিস হয় স্যার, এখানের মধ্যে সেক্ষেত্রে আমরা পারপোর গ্যাস পেতে পারি। আর হচ্ছে স্যার রেটিনাল বিল্ড পেতে পারি, রেটিনাল হেমোরেজ পেতে পারি স্যার।
ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা দেখালে তো সব হয়ে যাচ্ছে, তাই অ্যান্সারটা পরে দেখাচ্ছি। Mention 3 neurological findings with underlying pathophysiology. Name 3 investigations to reach the diagnosis. And name 3 investigations to identify her recent deterioration. 3টা ইনভেস্টিগেশন যদি আমরা করি, না, 3টা নিউরোলজিক্যাল ফাইন্ডিংস যদি আমরা চিন্তা করি, নিউরোলজিক্যাল ফাইন্ডিংস এখানে কি থাকতে পারে মাল্টিপল মাইলোমা? স্যার এখানে তো হাইপারক্যালসিমিয়া স্যার, এখানের মধ্যে পেশেন্টের জিসিএস ফল করতে পারে স্যার। জিসিএস ফল করতে পারে। আর হচ্ছে স্যার কট কম্প্রেশন, ব্লাডার ইরিটেশন আসতে পারে স্যার, বা কট কম্প্রেশন কারণে স্যার ব্লাডার মানে ইউরিনারি ইরিটেশন আসতে পারে, আর প্লাস্টিক প্যারালাইসিস আসতে পারে স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা অ্যানসারের মধ্যে যাই, দেখি। তাহলে আমরা যে ইনফরমেশন গুলো জানতে চাইবো সেটা হলো যে তার আনইউজুয়াল উইকনেস আছে কিনা, ফেটিগেবিলিটি, সাইন্স অফ ডিফারেন্ট ইনফেকশনস লাইক লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রেনাল ইনফেকশন, এগুলো ফিচার্স অফ রেনাল ইম্পেয়ারমেন্ট, তার প্রস্রাব কমে যাচ্ছে কিনা, শরীর ফুলে যাচ্ছে কিনা, পোলিউরিয়া, পোলিরিপসিয়া, ইনক্রিজ থার্স্ট, এটা হলো হাইপারক্যালসিমিয়ার জন্য, এগুলো আমরা খুঁজে দেখবো। নিউরোলজিক্যাল ফাইন্ডিংস সেটা হলো হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স ডিউ টু হাইপারভিসকোসিটি, পেরিফেরাল নিউরোপ্যাথি ডিউ টু অ্যামাইলয়েড ডিপোজিশন, and weakness of lower limbs and bladder control due to spinal cord compression. এটা হলো নিউরোলজিক্যাল ফাইন্ডিংস। এবং এটা কেন হলো সেটাও আমরা বললাম যে হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স এগুলো হবে হাইপারভিসকোসিটির জন্য, পেরিফেরাল নিউরোপ্যাথি হবে অ্যামাইলয়েড ডিপোজিশনের জন্য, আর হলো কর্ড কম্প্রেশনের জন্য লোয়ার লিম্ব উইকনেস বা ব্লাডার কন্ট্রোল লস করতে পারি আমরা। 3টা ইনভেস্টিগেশন আমরা কি করব? এক্স-রে স্কাল ল্যাটারাল ভিউ করলে পাঞ্চড আউট লেশন পাওয়া যাবে, প্লাজমা প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস এটা করলে আমরা মাল্টিপল মাইলোমার জন্য টিপিক্যাল পাবো, ট্রেসিং পাবো, আর বোন ম্যারো স্টাডি করলে এটিপিক্যাল প্লাজমা সেল পাবো এবং ইটস মোর দেন 30%। and বেনজোনস প্রোটিন, এখন নতুন ক্রাইটেরিয়া আসছে যে বেনজোনস প্রোটিন আমরা দেখতে পাবো। 3টা এখানে চেয়েছে, তাহলে স্কাল এক্স-রে বলতে পারি আমরা, প্লাজমা প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস এন্ড বোন ম্যারো স্টাডি। তাহলে এটা গেল মাল্টিপল মাইলোমা। তো এখানে অ্যাকচুয়ালি আমার ইনভেস্টিগেশন যেটা যে এক্স-রে স্কাল ল্যাটারাল ভিউতে কি ফাইন্ডিংস, প্লাজমা প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস কি ফাইন্ডিংস, এটার জন্য আরেকটা স্টেম থাকতে পারতো, কেমন, বা বোন ম্যারো স্টাডিতে কি ফাইন্ডিংস সেটা আরেকটা স্টেম থাকতে পারতো। তো এইরকম ভাবে এখানে প্রিপারেশন নিতে হবে। স্টেশন 3, a 43 years old man presented with 1 month's history of nasal. স্যার আগের কোশ্চেনের সম্বন্ধে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, প্লিজ বলেন। স্যার ওটা তো মানে সিকেডিও তো স্যার এই ধরনের প্রেজেন্টেশন অনেকটাই কাছাকাছি। আমরা স্যার মাল্টিপল মাইলোমা থেকে সিকেডিটা এখানে আলাদা করব কিভাবে স্যার? সিকেডি তো সেম ফিচার নিয়ে আসতে পারে। আচ্ছা, ওই যেটা বললাম যে ব্যাক পেইন, জেনারেলাইজড এক্স পেইন এন্ড ফ্র্যাকচার নেক ফিভার, হ্যাঁ সবই সিকেডিতে হতে পারে। স্পেশালি অ্যানিমিক, হ্যাঁ পেশেন্ট অ্যানিমিক হতে পারে। 3 days after hospitalization she developed decreased urine output, একাই হতে পারে। ডিহাইড্রেশন, ডিসওরিয়েন্টেশন সবই ইনফেকশনের কারণে স্যার, ভমিটিং এর কারণে। রাইট। ওই যে এখানে অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন আছে আর কি, যে কনফিউজিং, হ্যাঁ, যেমন ধরেন 65 ইয়ার্স ওল্ড ওমেন সাথে তার ব্যাক পেইন আছে, জেনারেল এক্স এন্ড পেইনস আছে, ফ্র্যাকচার নেক ফিমার। এটা আপনারা যারা ক্লাসে আছেন এখানে দেখা গেল যে সবার থেকে যদি আমি অ্যান্সার নেই, অ্যাবাউট 80% বলবেন যে না এটা মাল্টিপল মাইলোমা, কেমন 20% হয়তো বলতে পারেন যে হ্যাঁ সিকিডি দিয়েও এক্সপ্লেন করা যায়। তো সিকিডি, ইয়েস সিকিডি অলসো ভেরি গুড অল্টারনেটিভ ডায়াগনোসিস, কিন্তু সিকিডির হিসাবে মাল্টিপল মাইলোমা সেটা আনা যায়। স্যার আসসালামু আলাইকুম স্যার, সিকিডিতে কি স্যার ফ্র্যাকচার নেক ফিমার কমন কিনা স্যার? ওই যে হাইপার প্যারাথাইরিজম হয়,
হাইপারপ্যারাথাইরিজম, সেটাতে অবশ্য এতটাই হয় না যে ফ্র্যাকচার নেক ফিমার হবে, কিন্তু দীর্ঘদিন যদি ওরকম থাকে আনলাইকলি। হ্যাঁ ব্যাক পেন হতে পারে, কিন্তু স্যার ফ্র্যাকচার নেক ফিমার তো স্যার এটা মানে একটা স্পেসিফিক কিছু কিছু জিনিস চিন্তা করে মানে স্যার সেটা তো Right. সিকেডিতে মানে আনকমন কিনা স্যার? হ্যাঁ সিকিউরিটি কমন না, কিন্তু হইতে পারে না তা না, হতে পারে। রেনাল অস্টিওডিস্ট্রফি হতে পারে না স্যার? রেনাল স্যার অস্টিওডিস্ট্রফিতে তো বলা আছে অস্টিওপোরোসিস, স্ক্লেরোসিস, অস্টিয়াটিস ফাইব্রোসিস সিস্টিকা। ওই যে অস্টিয়াটিস ফাইব্রোসিস সিস্টিকা হলে তখন কোনটা খুব বেশি ইয়ে হয়ে যায়, তো সেগুলো আসলে নেক ফিমার ইজ নট দ্য কমন সাইট। তোমার শেফট বা অন্যান্য বোনস গুলোতে এগুলো হয় আর কি। তো নেক ফিমারে তোমার অন্য কোনো ডিজিজ যদি নাও থাকে, 65 ইয়ার্স ওল্ড ওমেন তার অস্টিওপোরোটিক ইফেক্টের জন্য তো নেক ফিভার হতে পারে। কেমন স্যার এখানে সিকিউরিটি না কেন আরেকটা যুক্তি হচ্ছে স্যার, এটা বয়সটা আর ব্যাক পেনের ইভালুয়েশন চেয়েছে এখানের মধ্যে স্যার। তো ব্যাক পেনের ইভালুয়েশন 65 ইয়ার্স আমরা ফার্স্ট ইয়ার স্যার আমাদের ডিডিএস হবে স্যার, মাল্টিপল আসা উচিত। আর সিকিউরিটি না কেন স্যার আরেকটা ইনফরমেশন হচ্ছে এখানের মধ্যে স্যার, একদম স্যার। সিকিউরিটি ফেভারের ক্রনিক কোন ইউরিনারি সিমটম অথবা আউটপুট কমে গেছে অথবা জেনারেল সোয়েলিং আছে, এগুলো আমাদের কিন্তু নাই স্যার বেসিক্যালি। আর এখানে একুইটি একটা ডিটিউশন হয়েছে, আর সিকিউরিটির একুইটি ডিটিউশন হওয়ার কোনো কজ আমরা কিন্তু এখানে নাই। তো ব্যাক পেন ইভালুয়েশন করতে গেলে আর ফ্র্যাকচার নেক ফিমার থাকার কারণে স্যার আমরা মোস্ট লাইকলি এটা মাল্টিপল আগে বলা উচিত স্যার। সেটাই আমি বলছি যে এখানে যারা উপস্থিত আছেন এখানে এটাই সিনারিও দেখলে অধিকাংশই বলবেন যে এটা মাল্টিপল মায়োলোমা। কিন্তু সিকিটি দিয়ে যদি আমাকে ইয়ে করেন তাহলে আমি মানে নড়তে পারবো না আর কি, এটা কিছু ইয়ে আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার লাস্টের স্ট্রিমটা স্যার উত্তরটা পাওয়া যায় নাই স্যার। নেম 3 ইনভেস্টিগেশন টু আইডেন্টিফাই রিসেন্ট ডিটেরিওরেশন। ও আচ্ছা, এটার উত্তরটা হবে যে রিসেন্ট ডিটেরিওরেশন হলো কিনা। ক্যালসিয়াম লেভেল দেখবো, ইলেকট্রোলাইট লেভেল দেখবো স্যার দুইটা, আরটা হচ্ছে স্যার আমরা কিটা কি ভুলে গেলাম স্যার, একটা দুইটা করবো স্যার, ইলেকট্রোলাইট লেভেল আর ক্যালসিয়াম লেভেল দেখবো স্যার। রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন দেখবো, কেমন ইউরিয়া, ইলেকট্রোলাইটস এবং ক্রিয়েটিনিন এগুলো দেখবো। ঠিক আছে, আচ্ছা ওকে। ওটা কি ইয়ে করে গেলাম? হ্যাঁ আচ্ছা, তাহলে a 43 years old man presented with 1 month's history of nasal stuffiness, hemoptysis, arthralgia, breathlessness. He was a non-smoker. On examination, his temperature was 98.4 degree Fahrenheit, pulse was 100 per minute, and regular blood pressure 145 over 90 millimeter of mercury, coarse crepitation in both lungs. Urine examination shows plenty of RBC and albumin double plus, protein double plus. Other investigation shows plasma sodium 140 millimole per liter, plasma potassium 6.5 millimole per liter, serum creatinine 5 milligram per deciliter. Chest X-ray shows bilateral diffuse alveolar shadows. Have a normal heart. Tell what is the most relevant diagnosis? সাদ্দাম বলেন। স্যার একটু অন্য একজনকে দেই স্যার, সাদ্দাম হ্যাঁ তো প্লিজ মোটামুটি প্লিজ বলেছেন। প্লিজ প্লিজ। পলাশ বলে একজন হাত তুলেছেন, আপনি আগে ট্রাই করেন। পলাশ বিশ্বাস বলেন। হ্যাঁ স্যার, স্যার মোস্ট রিলেভেন্ট ডায়াগনোসিস স্যার ওয়েজনার স্কারনোমেটোসিস। ওয়েজনার স্কারনোমেটোসিস, আচ্ছা। So what signs you may get after examining his eye and ear? Eye স্যার প্রপটোসিস পেতে পারি। ইয়ার আর স্যার ইয়ারে স্যার ডেফনেস ডেফনেস পেতে পারি স্যার। ডেফনেস পেতে পারি। স্যার টু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস স্যার মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস। আরেকটা স্যার হচ্ছে ইওসিনোফিলিক গ্রানুলোসিস উইথ পলিঅ্যানজাইটিস হতে পারে স্যার। ঠিক আছে, এরপর স্টেপটা 5 ফার্দার ইনভেস্টিগেশন। টু ডিসে ডায়াগনোসিস স্যার, স্যার এখানে স্যার প্রিয়াঙ্কা সিয়াঙ্কা করতে পারি স্যার, সিবিসিএসআর করতে পারি, সিআরপি করতে পারি স্যার, এইচআরসিটি অফ চেস্ট করতে পারি,
হুম স্যার রেনাল ফাংশন টেস্ট করতে পারি স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমাদের অ্যান্সারের সাথে স্যার মিলে। ডায়াগনোসিস স্যার একটু স্যার আমি একটু ডিফার করতেছি স্যার, এটা ডায়াগনোসিস আরপিজিএন ডিউ টু স্মল ভেস ভাস্কুলাইটিস স্যার, ফার্স্ট ডায়াগনোসিস হওয়া উচিত স্যার। আরপিজিএন কেন? স্যার পেশেন্ট রেনাল ফাংশন ডিটোরিয়েশন আছে, আর ইউরিনারি অ্যাক্টিভ সেডিমেন্ট আছে স্যার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে পটাশিয়াম, এটা আরপিজিএন ডিউ টু স্মল ভেস ভাস্কুলাইটিস স্যার। আর ডিডি হবে স্যার জিপিএ ইজিপিএ স্যার। আর আমি স্যার এজন্য স্যার ডায়াগনোসিস স্যার আমি ডিরেক্টলি জিপি বলতে যাচ্ছি না স্যার, এটা জিপিএ বলতে বাধা কোথায়? স্যার এখানে যে সিনারিও আছে স্যার, এখন তো রেনাল ফাংশনটা একদম অল্টার স্যার, আরবিসি প্লেন্টি, অ্যালবুমিন 2+, তার সাথে স্যার ক্রিয়েটিনিন 5, পটাশিয়াম 6.6, সেটা আমরা আরপিজিন বলবো না কেন স্যার, মানে এরকম সিনারি একটা থাকলে স্যার। আমি ডিউরেশন দেই নাই তো, যে এই সময়ের মধ্যে এটা এরকম হয়েছে, এরকম ডিউরেশন বলি নাই। তো 1 মাসের হিস্ট্রি হলো নেজাল স্টাফিনাস, হেমোপ্টাইসিস, আর্থ্রালজিয়া এন্ড প্যারালিসিস, কেমন? কিন্তু রেনাল ফাংশন এই অল্প সময়ে ডিটেরিওরেট করেছে, এটা আমি বলে নিই। ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, অ্যান্সার মিলিয়ে দেখি। আমিও এনেছি এটা, যেটা ভেজিনাল স্ক্লেরোমেটোসিস হলো ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, গুডপাস্টার সিনড্রোম, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস অলসো। সাইন যেটা চোখে দেখবো সেটা হলো প্রপটোসিস, এবং কালার ভিশনে অ্যাবনরমালিটি থাকতে পারে, আর ইয়ার্স এর মধ্যে হলো ডেফনেস থাকতে পারে। ইনভেস্টিগেশন যেগুলো করব আপনারা যেগুলো বলেছেন, সিয়ানকা, পিয়ানকা, এনা, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এইচআরসিটি চেস্ট, এবং বায়োপসি নিতে পারি আমরা সাইনাস থেকে বা নেজাল মিউকোসা থেকে, রিলিভেন্ট ক্ষেত্রে কিডনি থেকেও নিতে পারি। কেমন? এটা নিয়ে আর কারো কোনো কোয়েরি আছে? কোয়েরি না থাকলে তাহলে আমরা পরেরটাতে যাবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় এটাতে কোয়েরি নাই, আমরা পরেরটাতে যাই। দিস ইজ এ চেস্ট এক্স-রে পোস্টেরিয়র রিভিউ। কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে। আমার কোশ্চেন হলো, যার এই চেস্ট এক্স-রে, তার বয়স হলো 24 বছর, সে প্রেজেন্ট করলো a 24 years old man presented with fever, non-productive cough, polyarthritis for 2 months. Here is the chest X-ray of this patient. এটা হলো chest X-ray. Now, what are the important X-ray findings? And mention 5 clinical signs you look for in this patient. And mention 5 important lab tests to reach a diagnosis. And mention 5 cardiorespiratory complications of the patient that may develop. তাহলে এখানে এক্সট্রা ফাইন্ডিংস দেখে কি মনে হয়? মিস্টার সিরাজুল, আপনি হাত তুলেছিলেন, বলেন। মিস্টার সিরাজুল ইসলাম। Chest X-ray preview showing lobular shadow with clear margin bilaterally both hilar region. So radiological diagnosis, bilateral hilar lymphadenopathy. Most probable diagnosis কি সিনারিওটার সাথে যদি মিলে আমরা 24 years old man, non-productive cough, polyarthritis for 2 months. Sarcoidosis most possible. Very good. তাহলে এক্স-রে ফাইন্ডিংস এর মধ্যে, আচ্ছা, যদি সার্কোইডোসিস হয় তাহলে তো বাকি জিনিস আমাদের ক্লিয়ার, এবং আমিও সেটার সাথে একমত। এখানে বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি হলো আমার ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। এই পেশেন্টের মধ্যে আমি যেগুলো দেখতে চাইবো সেগুলো হলো ইরেদেমা নোডোসাম, পেরিফেরাল লিম্ফোডেনোপ্যাথি, হেপাটোস্প্লেনোমেগালি, signs of uveitis, lupus pernio, parotid enlargement, and cranial nerve palsy.
আর 5টা ইনভেস্টিগেশন যেটা বললাম সেটা হতে পারে যে সিবিসি উইথ পিবিএফ, HRCT of chest, bronchoscopy with bronchoalveolar lavage for CD4 and CD8 ratio, CT guided FNAC or transbronchial biopsy, and 5টার বেশি বলে ফেলছি আমি, এখান থেকে প্রথম 5টা বললে হবে। কেমন? সেরাম AC লেভেল, রেসপিরেটরি ফাংশন টেস্ট, বায়োমেট্রি ও 6-minute ওয়াক টেস্ট, সেরাম ক্যালসিয়াম, এগুলো সবগুলোই আছে। যেহেতু এখানে স্পেসিফাই করি নাই যে 5 মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট রিলেভেন্ট, 5 ইনভেস্টিগেশন বললে যে কোনো 5টা যায় এরকম দিলে হবে। তো এখানে আমার এটা একটু অস্পি টাইপের হয়ে যাচ্ছে আলোচনা। তো এই ইনভেস্টিগেশনে মাঝখানে আমরা ফাইন্ডিংস হয়তো বলে দিব যে আমাদের HRCT তে রেটিকুলোনোডুলার শ্যাডোইং আছে, ব্রঙ্কোস্কোপিক বল থেকে আমরা যে CD4 CD8 রেশিও সেটা বলে দিলাম, সিটি গাইডেড এফএনএসির ফাইন্ডিংসটা বলে দিলাম। এবার আমার ডায়াগনোসিস কি, কেমন এরকম একটা হতে পারে। আর একটা হলো যে আরেকটা সেম যেটা যে কার্ডিওরেসপিরেটরি কমপ্লিকেশন গুলো কি, এটা হলো যে কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্টের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর নিউমোথরাক্স হতে পারে পালমোনারি কমপ্লিকেশন, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, কোয়ার পালমোনালি, ব্রঙ্কিটিসিস, অ্যাসপারজিলোসিস, এগুলো এই কমপ্লিকেশন হতে পারে। এটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? সিরাজুল ইসলাম সাহেব বলেন। ডক্টর সিরাজুল ইসলাম বলেন, হাত তুলেছেন, কোনো প্রশ্ন করবেন? না স্যার আর কোনো কোয়েশ্চেন নেই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে পরেরটাতে যাই। Station 5. A patient of 50 years old male brought to emergency department who had wheezing, sweating, impaired consciousness, urticaria, and angioedema of the lips. There was cyanosis and hypotension following a dinner 45 minutes back. Now, what is your most likely diagnosis? 50 বছরের একটা মেল পারসন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আনলো, যার হুইজিং আছে, সোয়েটিং আছে, কনসাসনেস একটু ডিটোরিয়েট করেছে, দ্যাট ইজ জিসিএস ডিটোরিয়েট করেছে, তার আর্টিকেরিয়া আছে এবং এনজিইডিমা আছে লিপস এর মধ্যে, সায়ানোসিস আছে। হ্যাঁ, সরি, অ্যানাফাইলেকটিক শক, রাইট, অ্যানাফাইলেকটিক শক। What immediate measures you will take? Injection adrenaline. আগে এবিসি এনশিওর করি, তাই না? আগে হসপিটালে ভর্তি করি, এবিসি এনশিওর করি, তারপর হলো অ্যাড্রেনালিন দিলাম। এখন অ্যাড্রেনালিন কিভাবে দিবেন? যিনি বলছেন একটু পরিচয় দিয়ে উনি আপনি বলেন, আর অ্যানসার গুলো করে যান আস্তে আস্তে। বলেন। ঠিক আছে ডক্টর সাদ্দাম, আপনাকে দিব যেহেতু একজন আগ্রহী হয়েছেন। ঠিক আছে, আপনি বলেন ডক্টর সাদ্দাম। স্যার অ্যাড্রেনালিন দেওয়ার রুল হচ্ছে 0.5 ml at the thigh, মানে anterior respect of thigh intermuscular স্যার। I am adrenaline 0.5 ml at anterior respect of the thigh. কত ডাইলিউশনের অ্যাড্রেনালিন নিব? 1:1000 dilatation, 1:1000 dilatation। 1:1000 ডাইলিউশন, ঠিক আছে। আচ্ছা, হলো না, মানে তার রেসপন্স আমরা পেলাম না, তখন কি করব? স্যার রিপিট ডোজ অফ অ্যাড্রেনালিন দিব 5 মিনিট পরে আবার স্যার সেকেন্ড ডোজ শুট দেওয়া যাবে। ভেরি গুড, ঠিক আছে। তারপর ফিউচার মেজার্স আমরা কি নিব? স্যার পেশেন্টকে মানে যেই ফুডের কারণে এটা হয়েছে ডায়েটারি মানে অ্যালার্জেনটা বের করতে হবে, অ্যাভয়েড করতে হবে, আর পেশেন্টকে সেলফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাড্রেনালিন
ওনাকে কিট রাখতে হবে, যখনই এরকম অ্যাটাক হয় উনি সেলফ অ্যাডমিশন করতে পারে সেইটা শিখিয়ে দিতে হবে স্যার। অথবা এটা অথবা তার ব্রেসলেট। মানে যেটা হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের অ্যান্সারের সাথে মিলে। ঠিক আছে, অ্যানাফাইলেকটিক শক, ইমিডিয়েট মেজার্স আমরা নিব, এবিসি, অক্সিজেন দিব, আইভি ফ্লুইড দিব। অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন যখন বলবেন তখন আমরা কোশ্চেন করবো যে হাউ উইল ইউ অ্যাপ্লাই 0.3 to 1 ml 1:1000 সলিউশন IM দেব। যদি ইমিডিয়েট ইনিশিয়াল রেসপন্স নট সাফিসিয়েন্ট, আই উইল রিপিট ইট আফটার 5 to 10 minutes। এছাড়া আমরা অ্যান্টিহিস্টামিনস দিতে পারি, এটা 10 মিলিগ্রাম IM অথবা আইভি স্লোলি দিতে পারি। এছাড়া আমরা হাইড্রোকোর্টিসন দিতে পারি 200 মিলিগ্রাম আইভি দিতে পারি। আর পেশেন্টের যেহেতু হুইজিং আছে, আমরা সালবুটামল দিয়ে নেবুলাইজ করতে পারি। মেজার্স টু প্রিভেন্ট ফার্দার অ্যাটাক, এটা হলো আমরা ডিটেইল হিস্ট্রি নেব টু আইডেন্টিফাই ট্রিগারিং ফ্যাক্টর, ইফ আইডেন্টিফাইড দেন অ্যাডভাইস দ্য পেশেন্ট টু অ্যাভয়েড ইট। আর যদি আনআইডেন্টিফাইড থাকে দেন হোয়াট উইল ইউ ডু, তাহলে তুমি আই উইল প্রেসক্রাইব সেলফ ইনজেক্টেবল অ্যাড্রেনালিন, patient and family members should be educated about its use, and I will provide medical alert bracelet to wear all the time. ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার পেশেন্টের যদি স্যার ব্লাড প্রেশার খুবই লো থাকে বা পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে স্যার IM না দিয়ে আইভি কি দেওয়া যাবে স্যার? স্লো আইভি অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন IM দিলে হয়ে যায়। যদি ব্লাড প্রেশার না থাকে আইভি সাধারণত আমরা IM দিয়ে আসছি, IM কাজ করে। হ্যাঁ স্যার, রিসেন্ট কিছু কিছু ইয়েতে সিস্টাররা আইভিও দিতে দেখেছে স্যার। আমি স্যার রিসেন্ট CMC এর স্যার ওই যেটা ইয়ে আছে না স্যার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, ওখানে স্যার আমি 2টা পেশেন্ট ম্যানেজ করেছিলাম। ওখানে স্যার ওনারা 2টা পেশেন্টকে আইভি দিয়েছিল স্যার। মানে ওনারা বললো যে ওনাদের, পরে স্যার আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওনারা এমনিতে কোনো দেখাতে পারেনি, কিন্তু বলে যে ম্যাডাম আমরা আইভি দিই স্যার, এটা বলেছিল। কিন্তু স্যার আমরা কিন্তু কোথাও পাইনি আর কি আইভি, কিন্তু স্যার ম্যানেজ IM এর কথা লেখা আছে না, IM এর কথা লেখা আছে। আমরা তো স্যার IMই আমরা পড়ে আসছি, ইভেন আমরা স্টুডেন্ট লাইফেও স্যার IMই দিয়েছি স্যার। কিন্তু স্যার রিসেন্ট একদমই ধরেন 5-6 মাস আগের কথা, একটা স্যার বাইট ছিল স্যার বলতা, আর আরেকটা পেশেন্ট স্যার মানে ভ্যাকসিন হাইপার সেনসিটিভিটি ছিল আর কি স্যার। দুইটাকে আইভি দিয়েছিল। এখানে আরেকটা জিনিস হলো যে আমি ওই পেশেন্টের এজ বলেছি 50 ইয়ার্স। 50 ইয়ার্সে অ্যাড্রেনালিন দিলে ওটা একটু মানে কার্ডিয়াক কমপ্লিকেশনটা বেশি হইতে পারে, সেই জন্য আমার মনে হয় এখানে এটা বলা ভালো। আর যদি অল্প বয়স বলতাম তাহলে আমার মনে হয় অল্প বয়সী পেশেন্টদেরকে বললে এটার রিস্ক এতটা বেশি না। কেমন? আর কারো কোনো কোশ্চেন? স্যার যাদের অ্যালার্জি হয় স্যার, অ্যালার্জির রিস্ক ফ্যাক্টর মানে ট্রিগারিং ফ্যাক্টরটা আইডেন্টিফাই করার জন্য বিদেশে যেমন স্যার মাল্টিপল মানে আইডেন্টিফাই করতে অ্যালার্জি টেস্ট করা হয়। রাইট স্যার, আমাদের দেশে কি স্যার এরকম? বাংলাদেশেও আছে কিন্তু মানে এই রিলেটেড মানে অ্যানাফাইলেকটিক শকের যে ইয়েগুলো, সেটাতে যে টপিকস গুলো আছে সেটা পড়ে আমি এরকম কিছু পেলাম না। এমনি অন্যান্য আর্টিকেরিয়া যেসব কজগুলো আছে সেগুলোতে বাংলাদেশেও তো হচ্ছে, ঢাকায় বিভিন্ন বা বিভিন্ন বড় সিটির গুলোতে ওইসব টেস্ট গুলো হচ্ছে, বিভিন্ন কর্পোরেট হসপিটাল গুলো নিয়ে এসছে এই প্যানেল ইনভেস্টিগেশন। কিন্তু এইটাতে এই অ্যানাফাইলেকটিক শকের ম্যানেজমেন্টের গাইডলাইন্সে আমি ওইটা পাইনি। আপনারা কেউ পাইলে এটা শেয়ার করতে পারেন। কেমন? অ্যাড্রেনালিন কি স্যার নেবুলাইজেশনের মাধ্যমে দেওয়া হয় উইথ অ্যালবুমিন সালবিটামল? হ্যাঁ, এটা দেওয়া যায়, নেবুলাইজেশনের মাধ্যমে দেওয়া যায়, কিন্তু প্রেফার্ড রুট হলো যে ইনজেক্টেবল অ্যাড্রেনালিন। কেমন? না, লোকাল ব্রঙ্কোডাইলেটরের জন্য স্যার, বেসিক টেস্ট করার জন্য সিভিয়ার যখন ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়। আচ্ছা, সিভিয়ার ব্রঙ্কোকনস্ট্রিকশন হলে অ্যাড্রেনালিন দিবেন কিনা? নেবুলাইজারের সাথে স্যার,
জি স্যার, নেবুলাইজারের সাথে স্যার, সালবিটামের সাথে। হ্যাঁ, সিভিয়ার এর ক্ষেত্রে এটা রিকমেন্ডেশন আছে যে দিতে পারি আমরা, এটা দিতে পারি। যেমন সিভিয়ার লেফট হার্ট ফেলিউরে আমরা যেমন ফুসিমাইড নেবুলাইজেশনের সাথে দিতে পারি, এটাও এরকম দেয়া যায়। স্যার নতুন যে স্যার আমি তো দেখলাম নাইস গাইডলাইনে 2021 সালে থেকে স্যার ওই হাইড্রোকোর্টিসনটা বাদ দেওয়া হয়েছে, এটা নাকি এভিডেন্স পোর স্যার। সেক্ষেত্রে স্যার আমরা কি এটা কি ট্রিটমেন্টে অ্যাড করবো নাকি স্যার আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমরা বলবো স্যার? মানে যে বলছে যে নাইস গাইডলাইনে যে এভিডেন্স পোর ইন হাইড্রোকোর্টিসন ইউজ ইট রিমুভ ফ্রম দ্য নাইস গাইডলাইন স্যার। সো এই ক্ষেত্রে কি হাইড্রোকোর্টিসনের রোলটা স্যার এখানে কেমন স্যার, অথবা আমরা কি এটা পরীক্ষার সময় বলবো কিনা স্যার? তাহলে ঠিক আছে, ওইটা ইয়ে করতে পারেন। তো আমরা যখন কোশ্চেন গুলো করি তখন অ্যাকচুয়ালি আমরা এটার ইয়ে বলি, মানে কয়েকজন মিলে তো আমরা এগুলো ইয়ে করি, কি বলে, মডারেশন করি। তো একজনকে দেওয়া হয় যে আপনি এটা পরীক্ষা দেন, বা তাকে এরকম জিজ্ঞেস করা হয়। তখন যদি এরকম কথা উঠে তখন আমরা এই স্টেম গুলো বাদ দিই। কথা বুঝছো? এটা বাদ দিই। তাহলে কাজে রিসেন্ট কোনো কিছু যদি থাকে এটা আমরা দিব না, এটা নিশ্চিত থাকা যায়। কেমন? ওকে, তাহলে নেক্সট সেমিস্টার যাই। স্টেশন 6, এটা ইট ইজ ভেরি মাচ নোন টু এভরিবডি। এই চিত্রটা ভালো করে খেয়াল করেন। এবার আমি কোশ্চেনে আসি। এই চিত্র থেকে আমরা হোয়াট ইজ দ্য মোড অফ ইনহেরিটেন্স, আমরা কি পেতে পারি? আবার দেখাই। What is the mode of inheritance? Name 5 diseases of such inheritance. If both partners are carrier, what will be the inheritance of their offspring? Mention 4 investigation options for antenatal diagnosis of this disease. অ্যান্সারে চলে যাব। তাহলে এটা হলো একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজের ইয়ে। চারটা ডিজিজ যদি আমি বলি অটোজোমাল রিসেসিভ, যেমন থ্যালাসেমিয়া বলতে পারি, সিকেল সেল অ্যানিমিয়া বলতে পারি, সিস্টিক ফাইব্রোসিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, চাইল্ডহুড ভ্যারাইটি, এগুলো বলতে পারি। আমার যে থার্ড ইয়ে ছিল, ইফ বোথ পার্টনার্স আর ক্যারিয়ার, হোয়াট উইল বি দ্য ইনহেরিটেন্স অফ দেয়ার অফস্প্রিং। তাহলে বোথ পার্টনার ক্যারিয়ার হলে 25% ডিজিজড হবে, 50% ক্যারিয়ার হবে এবং 25% হেলদি হবে। খুবই সোজা কোশ্চেন। আর 4 নম্বর কোশ্চেন ছিল মেনশন 4 ইনভেস্টিগেশন অপশনস ফর অ্যান্টিনেটাল ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ। ফিটাল আল্ট্রাসোনোগ্রাম আমরা করতে পারি, কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং করতে পারি, এমনিওসিনথেসিস, কোর্ডোসিনথেসিস, এগুলো আমরা করতে পারি। তো এরকম একটা ইসের জন্য আমার মনে তৈরি থাকা ভালো, যদিও রিসেন্টলি আমরা এগুলো দিচ্ছি না, কিন্তু মাঝে মাঝে দেওয়া হয়। কেমন? স্টেশন 7, a 40 years old man presented with low grade fever for 4 weeks, increasing headache and confusion. On examination of this patient, there was neck rigidity and cardiac sign. 4 সপ্তাহ তার জ্বর, তার ধীরে ধীরে মাথা ব্যথা বাড়ছে এবং কনফিউজড হয়ে গেছে সে। এক্সামিনেশন করে নেক রিজিডিটি, কার্নিক সাইন পেলাম। What is your most probable diagnosis? স্যার টিউবারকুলার মেনিনজাইটিস স্যার। Tubercular meningitis. আচ্ছা, mention 3 important investigation.
এমআরআই, সিএসএফ স্টাডি, সিবিসি। এখন সিএসএফ স্টাডিতে যদি দেখা যায় যে এটা ফাইন্ডিংস আমি বললাম যে এটার প্রোটিন এরকম, সুগার এরকম, না তার সেল বাসাতে চাচা ওই একটা আমাদের ক্লাস হচ্ছে তো ওই জন্য অনলাইনে। তাহলে সিএসএফ স্টাডি রেজাল্ট আমরা বলে দিলাম। এবার ডায়াগনোসিস জানতে চাওয়া হবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। অনেক সময় দেখা যায় যে এটাতে টিউবারকুলার মেনিনজাইটিস যেরকম সিএসএফ ফাইন্ডিংসটা থাকে সেরকম ফাইন্ডিংসটা অনেক সময় টিপিক্যালি নাও আসতে পারে। আচ্ছা, লিস্ট 4 কমপ্লিকেশনস দ্যাট ক্যান ডেভেলপ। এটা 4টা কমপ্লিকেশনের মধ্যে ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে, হেমিপ্লেজিয়া, হেমিপ্যারেসিস, অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস এবং সিয়াদ। লিস্ট 4 আদার ক্লিনিক্যাল সাইন্স ইউ লুক ফর। এটা যেমন জিসিএস আমরা দেখতে পারি, ক্রেনিয়াল নার্ভ পলসিস দেখতে পারি, পেপিলিডোমা দেখতে পারি, করার টিউবারকেল দেখতে পারি ফান্ডোস্কোপি করে। হাই ইন্টারক্রেনিয়াল প্রেশারের জন্য ব্রেডিকার্ডিয়া, হাই ব্লাড প্রেশার, এগুলো আমরা দেখতে পারি। তো সোজা হয়ে যাচ্ছে সেশনগুলো না? আচ্ছা, এটা কি দেখা যায়? ইসিজি ট্রেসিংটা কি দেখা যায়? যাচ্ছে স্যার, একটু ইয়া করলে দেখতে পারবে, ল্যান্ডস্কেপ করলে দেখতে পারবে। হ্যাঁ জি, আচ্ছা। তো a 55 years old man having congestive cardiac failure developed unusual weakness and dyspnea. Is the ECG tracing of this patient? তাহলে একজন 55 বছর বয়স্ক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর ডায়াগনোসড, উনি আনইউজুয়াল উইকনেস ডেভেলপ করেছেন এবং ওনার শ্বাসকষ্ট বেড়ে গেছে। ইসিজি করা হলো, ইসিজি করে এটা পাওয়া গেল। এটা কি ইসিজি ফাইন্ডিংস গুলো কি ইম্পর্টেন্ট ইসিজি ফাইন্ডিংস গুলো বলেন দেখি কোশ্চেনে। What are the important ECG findings? UF sir. UF, yes, UF আছে। তাহলে তো হয়ে গেল নাকি? ডক্টর শিবানী হাত তুলেছেন, বলেন। স্যার ইম্পর্টেন্ট ইসিজি ফাইন্ডিংস হবে এসপি সেগমেন্ট ডিপ্রেশন, ইউএফ আর টি ইনভার্সন স্যার। আর স্যার হাইপোক্যালেমিয়া ডায়াগনোসিস। 3 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন স্যার করবো, সেরাম ইলেক্ট্রোলাইটস করবো। আর ওনার স্যার এখন 3 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন মধ্যে ইলেক্ট্রোলাইটস করবেন আর কি? আর করব হচ্ছে ওনার ইসিজি তো করাই আছে, আর স্যার দিতে পারবো না। আচ্ছা, একটা চেস্ট করব স্যার, ইকো করব। ইকো আর চেস্ট এক্স। আচ্ছা, ইকো আর চেস্ট এক্স করব। ইকো চেস্ট এক্স-রে। হাইপোক্যালেমিয়া ডেভেলপ করেছে। জি স্যার, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করেছে। তো এখন হাইপোক্যালেমিয়া কেন হলো সেটা বের করতে হবে। এটা কি রেনাল কজের জন্য হলো না রেনাল কজের জন্য? সেরাম ম্যাগনেসিয়াম করব। সেরাম ম্যাগনেসিয়াম যদি নরমাল থাকে, স্যার আমরা এবিজি করব, ইউরিনারি পিএইচ করব স্যার, ইউরিনারি পিএইচ এবিজি এটা করব। হ্যাঁ করে স্যার ইউরিনারি বলেন। স্যার এবিজি করে বুঝতে পারবেন স্যার এটা প্যাটার্নটা কি স্যার, কারণ হিসেবে এটা মেটাবলিক রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কিনা নাকি স্যার জিআই কজ হয়েছে। ইউরিনারি পিএইচ করেছে আমরা কনফার্ম করব স্যার এটা যে এটা কোন কারণে হয়েছে। কিন্তু স্যার এটা ডায়াবেটিক্স এর জন্য হবে না, মানে স্যার ডায়াবেটিক্সটাই মেইন স্যার। হ্যাঁ, ডায়াবেটিক্স এর জন্য হলে আমি কি দেখবো? ইউরিনারি পটাশিয়াম লস দেখবো না? ইউরিনারি পটাশিয়াম লেভেল করব। হ্যাঁ, সেটাই তো আমি জানতে চাচ্ছি। নরমাল এটা যদি জিআই কজ বা অন্য কজে হতো তাহলে এটা 20 এর নিচে থাকতো পটাশিয়াম লস, আর এখানে ডায়াবেটিক্স এর জন্য হলে ইউরিনারি পটাশিয়াম মোর দ্যান 20 থাকবে। মোর দ্যান 30 বলা হয় আর কি মিলি। তো এটা তাহলে আমি ইলেক্ট্রোলাইটস করলাম, ইউরিনারি পটাশিয়াম করলাম, আর একটা কি করব?
স্যার সেরাম ক্রিয়েটিনিন করতে পারি স্যার আমরা। সেরাম ক্রিয়েটিনিন ইউজুয়ালি আমরা হাইপারক্যালেমিয়াতে করি। আর আরেকটা বলেন। সেরাম ক্যালসিয়াম করবো নাকি স্যার? হ্যাঁ, সেরাম ক্যালসিয়াম আমরা করবো। সেরাম ক্যালসিয়াম হাইপার থায়াজাইড ডায়োটিক্স যদি ইউজ করা হয় তাহলে কি হবে, আর ফুসিমেট যদি ইউজ করা হয় তাহলে কি হবে ক্যালসিয়ামের? থায়াজাইড ডায়োটিক্স হলে হাইপারক্যালসিমিয়া হবে আর ফুসিমেটের সাথে হাইপোক্যালসিমিয়া। রাইট। তাহলে আমরা এই তিনটা জিনিস করলাম। একটা হলো ইলেক্ট্রোলাইটস, আর 2 নম্বর হলো ইউরিনারি পটাশিয়াম। গুড। হাউ উইল ইউ ফাইন্ডিংস অফ দ্য ইনভেস্টিগেশন? যে আমি বলে দিলাম যে কি বলে পটাশিয়াম হলো মোর দেন ইউরিনের পটাশিয়াম হলো মোর দেন 30 বলে দিলাম। তারপরে বলে দিলাম যে ক্যালসিয়াম এখানে কম। তাহলে এবার ডায়াগনোসিস কি হবে? হাইপোক্যালেমিয়া probably due to loop diuretics sir. Loop diuretics. How will you manage the patient? Sir, drugs diuretics stop করে দেব, stop the diuretics and then আমরা স্যার হাইপোক্যালেমিয়া কারেকশনের জন্য স্যার পটাশিয়াম কারেকশন করব আর সাথে ক্যালসিয়ামটা দিব স্যার, ক্যালসিয়াম গ্লুকোনেট দেব। ক্যালসিয়াম গ্লুকোনেট স্যার হাইপোক্যালেমিয়া ইমিউনো ম্যানেজমেন্টের সাথে এটাও দেব আর কি। তো ক্যালসিয়াম গ্লুকোনেট তো আমার মনে হয় হাইপারক্যালেমিয়ার সাথে যায় স্যার। ওনার যেহেতু এখানে সরি স্যার, মানে ওনার তো হাইপোক্যালসিমিয়া আছে, ওটার জন্য না হাইপোক্যালসিমিয়া আছে আমি বলি নাই তো, এটা বলি নাই। আচ্ছা স্যার, তাহলে স্যার হাইপোক্যালেমিয়ার আমরা ম্যানেজমেন্ট করব আর স্যার আমরা ডায়াবেটিক্সটা স্টপ করব। আচ্ছা, হাইপোক্যালেমিয়া আমরা কিভাবে ম্যানেজ করব? ওরালি দিব না ইন্ট্রাভেনাস? না স্যার আইভি দিব স্যার, এক্ষেত্রে আইভি দিব স্যার। 2.5 স্যার, ডিপেন্ড করে স্যার পটাশিয়াম লেভেলের উপরে স্যার। না স্যার ইসিজি ফিচার চলে আসছে তো স্যার, আমরা আইভি দেব। যদি আমরা এটাতে ঠিকমতো এটা এই প্রবলেমটা অ্যাড্রেস করতে না পারি তাহলে আমাদের কি সমস্যা হতে পারে? what complication can develop in this patient? Cardiac arrhythmia sir. সবচেয়ে ডেঞ্জারাস হলো টর্সাডিস ডিপয়েন্ট। ইজ গুড। আচ্ছা 5 নাম্বার যেটা স্টেম ও 5 নাম্বার দুইটা লিখে দিয়েছে। আসল 5 নাম্বার যেটা মেনশন 2 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফাইন্ডিংস পার্টিনেন্ট টু দ্য ইসিজি ফাইন্ডিংস। এই ইসিজি ফাইন্ডিংস নিয়ে যে পেশেন্টটা আসলো তার মধ্যে দুইটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা কি দেখব? স্যার একটা তো ব্রেডিকার্ডিয়া পেতে পারি। ব্রেডিকার্ডিয়া আর্টারিথমিয়া মানে এফ না ব্রেডিকার্ডিয়া এটা স্যার অ্যাবসেন্ট বাউল সাউন্ড হতে পারে স্যার, প্যারালাইটিক আইডিয়া স্যার। হ্যাঁ ইয়েস, এটা হলো যে আমি মানে কি বলে ব্রেডিকার্ডিয়াতে হাইপারক্যালেমিয়াতে হয় স্যার। না না এটা হলো এই আচ্ছা ওটা হলো যে কি বলে আমরা প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করেছি কিনা, আর হলো জার্কস দেব, ডিলেড জার্ক হবে স্যার। ঠিক আছে, একটা হলো নার্ভ কন্ডাকশনের সমস্যা হবে আর একটা হলো প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করবে। আচ্ছা তাই অ্যান্সারটা আমরা দেখি এখানে ইসিজি তে এসটি ডিপ্রেশন ইন লিড 1 to AVF B2 V6 টি ইনভার্সন এগুলোতে আছে। IOE আমরা বলেছেন, ডায়াগনোসিস হাইপোক্যালেমিয়া, 3 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এগুলো বললাম। ইলেকট্রোলাইট শোজ এটা বলে দিলাম, বলে দেওয়ার পরে তারপর হলো ট্রিটমেন্ট আমরা কি দেবো? পটাশিয়াম সাপ্লিমেন্ট, ওরালি যদি নিতে পারে নিবে, আর না হলে আইভি দিব, বাট নট মোর দেন 10 মিলিমোল পার আওয়ার। আর যদি renal function ঠিক থাকে and patient have CCF, we can think about spironolactone. আমরা spironolactone ভবিষ্যতের জন্য দিব যেন তার হাইপোক্যালেমিয়া আর রিস্কটা এত বেশি না হয়। কমপ্লিকেশন যেটা হতে পারে প্রিমেচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স এট্রিয়াল ফিব্রিলেশন এসবিটি, আর সবচেয়ে খারাপ হলো টর্সাডিস পয়েন্ট সেটা হতে পারে। কারোর কোনো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা তাহলে আমরা প্রসিড করি। সেশন 9. A 35 years old patient
বিফোর ইউ, এটা কাউন্সেলিং। আপনার সামনে বিফোর ইউ has been diagnosed as hepatitis B virus positive CLD. CLD, তার HGPT হলো, তার ALT হলো 135 পার লিটার, হলো সেরাম অ্যালবুমিন হলো 40 গ্রাম পার লিটার, প্রথ্রম্বিন টাইম হলো 13 সেকেন্ড, এবং হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ হলো 5 × 10⁵। আর আল্ট্রাসোনোগ্রামে দেখা গেল পোর সিকুটেক্সচার অফ লিভার উইথ স্প্লিনোমেগালি। এন্ডোস্কোপিতে দেখা গেল গ্রেড 2 ইসোফেজিয়াল ভেরিসিস। এখন পেশেন্টের নাও পেশেন্ট ডু নট হ্যাভ জন্ডিস and any sign of encephalopathy. He is psychologically stable. এখন আপনি এই তিনটা জিনিস পেশেন্টকে এক্সপ্লেন করেন: the present state of the disease, an important complication of the disease, and treatment options with their impact on the prognosis. কেউ ভলান্টিয়ার করবেন? কারো আগ্রহ থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। সাদ্দাম, প্লিজ প্রসিড। আনমিউট করে বলেন। সাদ্দাম কি ভুলে হাত তুলে ফেললো? আচ্ছা, তাহলে আমি অ্যান্সারে যাই। তাহলে এগুলো আসলে ওই যে আমাদের চেক ইয়ে থাকবে। প্রথম হলো আমরা গ্রিটিংস, নাম্বার 2 সেলফ ইন্ট্রোডাকশন, আই টু আই কন্ট্যাক্ট, এই হতে হবে এই তিনটা জিনিস। প্রেজেন্ট স্টেট অফ দ্য ডিজিজ, এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের এলটিটা একটু রেজড, সেরাম অ্যালবুমিনটা ঠিক আছে, প্রথ্রম্বিন টাইম ঠিক আছে, ডিএনএ লেভেলটা বেশি 5 × 10⁵। আর আল্ট্রাসোনোগ্রামে কোর সিকুটেক্সচার চলে আসছে উইথ স্প্লিনোমেগালি, দ্যাট ইজ পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করেছে এবং ইসোফেজিয়াল ভেরিসিস আছে, কিন্তু পেশেন্টের কোনো জন্ডিস নাই এবং এসআইটিস নাই, এনকেফালোপ্যাথি নাই। উনি ওনার এই যে ওয়ার্কআপের সময় সাইকোলজিক্যালি ভেঙে পড়েন নাই। সো পেশেন্টকে স্টেবল বলা যায়। তো এই যদি হয় তাহলে present state of the disease of your disease is well compensated. No evidence of liver failure, thus your outcome is much better than that of many other patients with cirrhosis. You have scope to benefit from treatment. এরপর পেশেন্ট জিজ্ঞেস করবে যে প্রবল কমপ্লিকেশন আমার কি হইতে পারে। এটা প্রবল কমপ্লিকেশন হতে পারে এনকেফালোপ্যাথি, হেমাটাইটিস, মেলানা, জিআইটি ব্লিডিং, ডিক্রিজ লিবিডো, হেপাটোসেলুলার কার্সিনোমা। ট্রিটমেন্ট অপশনস, এটা হলো প্রিভেনশন অফ ভেরিসিয়াল ব্লিডিং উইথ বিটা ব্লকার্স, ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন বাই টেনোফুভির অর এন্টাকাভির ফর ইনডিফিনিট পিরিয়ড, এগুলো আমরা দিতে পারি। আরো অপশনস আছে। ট্রিটমেন্ট অফ এনকেফালোপ্যাথি আমরা চিকিৎসা করতে পারি, ইনফেকশনের চিকিৎসা করতে পারি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে সেটা চিকিৎসা দিতে পারি, আর একদম অ্যাডভান্স স্টেজে হলে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি। Impact of treatment on prognosis, we can antivirals will normalize liver function, decrease viral load, it will slow the progression of the disease and delays development of liver failure. And measures to prevent encephalopathy, আমরা যেটা করব সেটা it will improve the quality of life and decrease the risk of death. Mortality of untreated disease is quite high, and liver transplantation prolongs survival even in advanced disease. তো এগুলো অ্যান্সার দেওয়ার পরে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে, ইউ আন্ডারস্টুড ক্লিয়ারলি, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, তারপর হলো ধন্যবাদ দিয়ে শেষ করতে হবে। এরকম একটা কাউন্সিলিং সেশন জন্য প্রস্তুত থাকতে হবে। এটা সিএলডি হবে নট লাইকলি, এটা অন্য যে কোনো ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে,
একটা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এটা মহিলা থাকতে পারেন, গত ইয়েতে যেমন ছিলেন একটা এসএলই পেশেন্ট, সে তার ইয়ে ছিল মনে হয়, সে এসএলই পেশেন্ট, চিকিৎসায় আছে, নাও শি ওয়ান্ট টু কনসিভ, তাকে কাউন্সিলিং করেন। এরকম বিভিন্ন রকমের কাউন্সিলিং থাকে। এই কোশ্চেনে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েরি আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ। এই ইয়েগুলো কি স্যার বাংলায় বুঝিয়ে বলবো পেশেন্টকে, নাকি ইংলিশে বলতে হবে? তো পেশেন্ট তো বুঝবে না স্যার ইংলিশে হ্যাঁ, বললে। না, এগুলো আমরা এটা বাংলায় বাংলায় বুঝিয়ে বলবো। বাংলায় বলতে হবে, জি, ঠিক আছে স্যার। বাংলায় বলতে হবে। আর আগে আমরা প্রথম যখন শুরু করি তখন পেশেন্টের জায়গায় একজন ডাক্তার বসায় দেওয়া হতো। তো ডাক্তার বসায় দিলে ডাক্তারকে তখন ইংরেজিতে বললে সমস্যা নাই, কিন্তু এখন দেখা যায় যে না, আমরা ওরকম এক্সাক্ট পেশেন্টই নিয়ে আসি, সেক্ষেত্রে বাংলায় বলাটাই উত্তম। থ্যাংক ইউ। তার পরবর্তী সেশনে যাচ্ছি। হ্যাঁ, বলেন। এখানে ট্রিটমেন্টে স্যার ইয়েটা কি দেওয়া যেতে পারে স্যার, টিপস এবং যে অন্যান্য যে অপশন গুলো আছে স্যার, ব্যান্ড লাইগেশন, এরিসিএল ব্যান্ড লাইগেশন টিপস? হ্যাঁ, অবশ্যই ওগুলো দেওয়া যাবে। ইভেন আপনি ওই যে রেজিম গুলো আছে, সেই রেজিমের মধ্যে ইন্টারফেরন রিলেটেড যেগুলো পেগিলেটেড ইন্টারফেরন, ওগুলো সব রেজিমে দিতে পারেন। কেমন? আমি জাস্ট একটু দু একটা নাম দিয়ে দেখালাম আর কি। ঠিক আছে, ওকে স্যার। সেশন 10, এখানে দেখা যাচ্ছে এসিমেট্রিক দুইটা পা, কেমন? একটা যেটা ব্লু অ্যারো আছে, এটা একটু রেড সোলেন, কেমন? এটার সিনারিওটা হলো এই: 35 years old man presented with painful swelling of left leg. স্লাইড কি চেঞ্জ হয়েছে? সরি, জি হয়েছে স্লাইড। না স্যার, আগেরটা কোন একটা ঝামেলা হয়েছে। না, আগেরটা না তো। দেখতে পাচ্ছেন না? এটা দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। A 35 years old man presented with painful swelling of left leg for few days and history of passage of dark urine. He gave history of 10 units of blood transfusion over a period of 6 months. Patient denied any history of blood loss, and peripheral blood film shows spherocytes, polychromatic macrocytes, nucleated RBC, and increased rollo formation. His serum bilirubin is 2.9 milligram per deciliter. Prothrombin time, আমার দিয়ে আমি দেখতে পাচ্ছি না, এটা সরাবো কিভাবে? With near normal serum ALT and alkaline phosphatase, Coombs test ANA viral markers for hepatitis A, B, C, A, E, B, C are negative. তাহলে এটা হলো পেশেন্টের পায়ের ছবি, আর এই হলো সিনারিও। Now, what is the most likely diagnosis? Two participant raised hand, please. ডক্টর সাদ্দাম আগে তুলেছিলেন, হ্যাঁ বলেন স্যার। মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস paroxysmal and nocturnal hematuria with DVT. Very good. Yes, it is the diagnosis, paroxysmal nocturnal hematuria. M5 investigation you can do for this patient. স্যার এখানে স্যার পেশেন্টের আমরা একটা হচ্ছে স্যার ফর কমপ্লিকেশন জন্য করব, যেমন ডুপ্লেক্স সিস্ট অফ দ্য লোয়ার লিম্ব উইথ ডি ডায়ামার করব স্যার। আর স্যার পেশেন্টের পিএনএস ডায়াগনোস করার জন্য আমরা স্যার CD50 মানে ফ্লো সাইটোমেট্রি করব, টু CD55 দেখার জন্য CD55 59। এন্ড স্যার আদার ইনভেস্টিগেশন মধ্যে স্যার আমরা এখানের মধ্যে পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট করব একটা, আর হচ্ছে স্যার আলট্রাসাউন্ড, আর তো স্যার আমি জানি না, একটু জানি স্যার। আচ্ছা, name 2 hematological condition which can happen with this patient. স্যার এখান থেকে it turn into AML and aplastic anemia. Aplastic anemia. What is the definitive treatment
for this Sir, disease? Allogenic homologous hematopoietic stem cell transplantation. Allogenic hematopoietic stem cell transplantation. Very good. সাদ্দাম হোসেনের প্রিপারেশন হরমোনের সবচেয়ে ভালো, তাই কি না? Thank you, sir. Thank you, Saddam Hussein. It is PNH. আর ইনভেস্টিগেশন আমরা করব বোন ম্যারো স্টাডি, ব্লাড ফ্লো সাইটোমেট্রি, NT-CD55 and CD59, এটা রেশিও দেখবো, ডি ডাইমার দেখবো, ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব ভেসেলস দেখবো, অ্যাসিডিফাইড সেরাম টেস্ট অথবা অ্যাসিড হেমোলাইসিন টেস্ট করতে পারি, আমরা রেটিকুলোসাইট কাউন্ট করতে পারি, লেকটেড ডিহাইড্রোজেনেজ লেভেল দেখতে পারি। আর দুইটা কন্ডিশনে যেটা হয় প্লাস্টিক অ্যানিমিয়া এবং AML সঠিক হয়েছে। আর ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। তো আজকে যেই 10টা স্টেশন নিয়ে কথা বললাম, খুব কঠিন স্টেশন না, জাস্ট টু ওরিয়েন্ট ইউরসেলফ। আমার মনে হয় এটাতে আমি রেসপন্স কম পেয়েছি, এটাতে ওরিয়েন্টেশন নিতে হবে। আর বাকি সবগুলোই সবাই পেরেছে। তো আরেকটু ট্রিকি কোশ্চেন অনেক সময় দেওয়া হয়, এত সোজা দেওয়া হয়তো হবে না আর কি। তারপরেও আমরা এখানে আমাদের চেষ্টা থাকে যে সবাই যেন একটা লেভেলে এসে পরীক্ষা দিতে পারে, তো সেরকম কোশ্চেন থাকে। আমি আশা করি আপনাদের যে প্রিপারেশন আছে, যে রেসপন্স আমি দেখলাম, চর্চাটা অব্যাহত থাকলে you can overcome the exam very smoothly. তো এখন এই ওভারঅল এই 10টা স্লাইড থেকে কারো যদি কোনো কোয়েরি থাকে প্লিজ। স্যার 4 নাম্বার এবং 5 নাম্বারটা স্যার মানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার, যদি স্যার একটু দেখানো যেত স্যার। আচ্ছা 4 and 5 স্যার উইথ নাম্বার 1 স্যার প্রথমটা, এটা 4। আসসালামু আলাইকুম স্যার। এটা আগে 4 5 দেখাই, তারপর 1 দেখাই। এটা হলো 4 এর চেস্ট এক্স-রে ছবি। Scenario ছিল 25 years old man presented with fever, non-productive cough, polyarthritis for 2 months. Here's the chest X-ray of this patient. Important X-ray findings. 5 clinical signs you will look for. 5 important lab tests. 5 cardiorespiratory complication. আচ্ছা, এটা ছিল এটার অ্যান্সার। bilateral hilar lymphadenopathy, clinical sign এগুলো, ইনভেস্টিগেশন এগুলো, কার্ডিওরেসপিরেটরি কমপ্লিকেশন। 5 নাম্বার ছিল এটা, যেটা হলো যে anaphylaxis. 50 years old male brought to emergency department who had wheezing, sweating, impaired consciousness and urticaria, angioedema of the lips, cyanosis and hypotension following a dinner 45 minutes before. What is most likely diagnosis? What immediate measures you will take, and what measures you will take to prevent further attack? আচ্ছা, 1 নম্বরে আসি। 42 years old office bearer presented in the medicine OPD for a routine health checkup. Pulse was 76 per minute, blood pressure 125 or 75 millimeter mercury. His baseline investigation shows fasting blood plasma glucose 6.5 millimole and HbA1c is 6.3%. What is the diagnosis? What other information you will look for in this patient to prevent further complication? Mention non-pharmacological advice to prevent diabetes according to ADA guideline. Mention 1 drug, and what lab test you will suggest to see long-term complication of metformin. Any other query? আর আজকের সেশনে কারো কোনো প্রশ্ন আছে? আর স্যার নেক্সট স্লাইড 2-3টা স্যার একের আনসার। স্যার এটার অ্যানসারটা স্যার প্লিজ। অ্যানসারটা এই যে 7 নাম্বার স্লাইডটা স্টেশন নাম্বার, এই যে 1 নম্বরের অ্যানসার এটা। স্যার 2 নাম্বার স্যার। আচ্ছা,
এই 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার হলো এটা। স্যার 7 7 6 7 8 9 10 স্যার 3 নাম্বারটা প্লিজ 4 নাম্বারটা প্লিজ 7 নম্বরের অ্যান্সার হলো সরি 7 নম্বরের অ্যান্সার এটার সাথে সাথে। এবার 2 নাম্বার স্যার 3 নাম্বার স্টেশন 3 3 নাম্বার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এটা অ্যান্সার এটা। স্যার কোশ্চেনটা তুলতে পারিনি একটু থ্যাংক ইউ ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার বক্স Order. স্যার একটা বক্সের কথা বলছিলেন স্যার 1 নম্বরে। স্যার 3 নাম্বারের আনসারটা রাইট বক্সটা হলো আমি করে রেখেছি। এটা তো আবার আরেক ঝামেলায় পড়বো আমি। দেখি ওটা আনতে পারে কিনা। স্যার 3 এর আনসারটা আমি আনি দাঁড়ান। স্যার এটার পর দিলেও হবে চেকলিস্টটার পরে দিলেও হবে। 5 এর আনসারটা 6 এর আনসারটা কয়টা এই যে এইরকম একটা চেকলিস্ট থাকে আর কি। এটা তো আপনারা সবাই জানেন যে এই যে 1 নম্বর কোশ্চেনটা এটা যে 42 years old office bearer present with medicine OPD for a routine health checkup is pulse. তো আমাদের হাতে যে জিনিসটা থাকে এটা হলো এটা কি দেখা যাচ্ছে? কিছুটা দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে এটা বলা দেখানোর উদ্দেশ্য হলো এই যে এরকম থাকে। এটা বিভিন্ন বই টইগুলোতেও আছে বা আমরা যে পরীক্ষা নেই সেগুলোর ইয়েতে আছে ওই মার্ক ডিস্ট্রিবিউশন এরকম। আমাদের কাজ হলো যে এই যে কারেক্ট অ্যান্সার হলে পুরো মার্ক দেওয়া, পার্শিয়ালি কারেক্ট হলে নট অ্যাটেম্পটেড হলে কি দেওয়া এরকম। তারপরে এই যে এখানে what information do you want to know from her to prevent further future diabetes? তো এখানে এই যে BMI লাইফস্টাইল এগুলো আপনারা যখন বলবেন তখন আমরা বলে দিব যে ওনার BMI এত, সিডেন্টারি লাইফস্টাইল আছে, নো ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, নো হিস্ট্রি অফ জিডিএম। তাইলে আপনার পরবর্তী ইয়েতে কি হবে, এই ম্যানেজমেন্টে কি হবে, মেনশন এভিডেন্স বেসড নন ফার্মাকোলজিক্যাল অ্যাডভাইস টু প্রিভেন্ট ডায়াবেটিস ইন দিস পেশেন্ট এরকম। তারপরে আরেকটা মনে করেছি আমি এটারই বাকি অংশ, সিগনেচার অফ দ্য এক্সামিনার এন্ড মার্ক অফ টেন্ট এরকম। এইভাবে আমার প্রেজেন্ট করা উচিত ছিল, কিন্তু আমি এইভাবে প্রথম করে আমি কনফিডেন্ট ছিলাম না যে আসলে এভাবে আমি করতে পারি কিনা। আমার মনে হয় এইভাবে করলে ভালো হতো। এটা হলো এটা আরেকটা, এটা আমি দিইনি। You have been requested by your surgery colleague to attend a patient in surgery ward. While attending the referral, you found a 25 years old man had a terrible road accident and emergency splenectomy been done due to massive hemorrhage. The man is on 5th postoperative day and slowly recovering from the major surgery. His mother was at the bedside as the first attendant. The surgery consultant requested the vaccination advice. এরকম এটা এরকম একটা থাকতে পারে। এটা আমি আলোচনা করি নাই, কাজে এটা দিলাম না। কেমন? তো এইভাবে ওই যে আসলে সবকিছু জানা থাকলে অসুবিধা হয় না। এটা কি আবার যাব ওই যে কি বলে স্টেশন 3 এর আনসারটা চাচ্ছিলাম কাইন্ডলি। স্টেশন 3? জি স্যার, এটার আনসার কি এটা? আচ্ছা, এটার আনসার কি হলো এই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
তাহলে আজকে আমরা স্যার থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি স্যার, স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আর সবাইকেও অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আর নুবিস থেকে ধন্যবাদ আমাদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন স্যার।